আমন্ত্রণ দেশ জার্নালে আপনাদের সঙ্গে আছি আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নির্বাচন যত দেরি হবে তত দেশ ক্ষতিগ্রস্ত হবে, ইচ্ছা থাকলে জুনেই সম্ভব বললেন আমির খসরু। অল্প সময়ে বেশি লাভ, শসা চাষে ঝুঁকছেন পটুয়াখালীর কৃষক, সহযোগিতা দেওয়ার দাবি সরকারের। এবং সিরাজগঞ্জে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। সোমবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। এ সময় তিনি নির্বাচিত সরকার না থাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা সমস্যা বাড়ছে বলে মন্তব্য করেন। জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে, যে জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে। তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র, এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা। উৎপাদন খরচ কম ও অল্প সময়ে বেশি লাভ হওয়ায় শসা চাষে ঝুঁকছেন পটুয়াখালীর উপকূলের কৃষকরা। দেশে সারা বছর শসার চাহিদা থাকায় লাভজনক এই ফসলের চাষ বেড়েই চলেছে। কৃষি বিভাগ বলছে, লাভজনক হওয়ায় কৃষকরা অন্য সবজির তুলনায় শসা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছে, তাই দেয়া হচ্ছে পর্যাপ্ত সহযোগিতাও। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবজি জাতীয় ফসলের মধ্যে দেশে সারা বছর চাহিদা থাকে শসার। উৎপাদন খরচ কম ও অল্প সময়ে ফলন পাওয়ায় উপকূলের কৃষকরা ঝুঁকছেন শসা চাষে। পটুয়াখালীর শসা চাষিরা বলছেন, শসার বীজ রোপণের 2.5 মাস পরেই ফলন দিতে শুরু করে। পরিকল্পিতভাবে চাষ ও ক্ষেতের পরিচর্যা করায় এবছর ফলন ভালো হয়েছে, তাই ব্যাপক লাভবান হওয়ার আশা তাদের। টার্গেট আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি দাম বাজার ভালো হয় তাহলে ওটার মতন সম্ভাবনা আছে, লাভ হইবে ইনশাআল্লাহ। শ্রমিকরা জানান, আগে ধান ওঠার পরে অলস সময় পার করতে হতো, তবে শসা চাষের কারণে বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। স্থানীয় অনেক নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বেড করি, তারপর বীজ লাগাই, তারপর বন বাসি, তারপরে ই করি, সার দিই, রিং করি। 20 জন মহিলা কাজ করি, 40 টাকা করে রোজ দেয়। এই সকাল 7টার সময় নামি, বিকেল 5টা পর্যন্ত কাজ করি আমরা, সন্ধ্যার টাইম পর্যন্ত। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, কয়েক বছর আগেও জেলায় 10 হেক্টর জমিতে শসা আবাদ হতো। চলতি বছর জেলায় 163 হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। শসার বাম্পার ফলন হওয়ায় কৃষকরা শসা চাষে ঝুঁকছেন, তাই কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে পর্যাপ্ত সুযোগ সুবিধা। বর্তমানে গরম পড়ার সাথে সাথে আমাদের শসার মার্কেট ভ্যালুটা বেড়ে যায়। বর্তমানে রমজান মাস চলছে, এই রমজান মাসেও শসার চাহিদা অনেক। আমাদের কৃষকরা এখন অনেক বেশি ইনোভেটিভ। তারা রমজানকে টার্গেট করে, তারপরে মানুষের চাহিদাটা কখন থাকে সেটা টার্গেট করে শসা উৎপাদন করেন। সেক্ষেত্রে আমরা যদি শসার ক্ষেত্রে কৃষকের কিছু কিছু কারিগরি জ্ঞানের যদি একটু আরও তাদেরকে করা যায় তাহলে তারা আরও ভালো করবেন। বিশেষ করে যেরকম শীতকালে শসা উৎপাদন করা একটু কঠিন হয়ে যায়। শীতকালের ক্ষেত্রে কিছু কিছু জাত আছে, সেই জাতগুলোকে তারা যদি আইডেন্টিফাই করতে পারেন এবং অনেক ক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে হেল্প নেন যে কীভাবে আমরা শীতকালে শসা উৎপাদন করব, তাহলে তারা আরও বেশি দাম পান। আর গরমের তো অনেকগুলো জাত আছে, যে জাতগুলো তারা হরহামেশা উৎপাদন করেন এবং অনেক ভালো ফলন তারা অর্জন করেন। সঠিক বাজার ও বিপণন ব্যবস্থা গড়ে উঠলে আগামী মৌসুমে শসার আবাদ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। কুষ্টিয়ার কুমারখালীতে বালু ভর্তি বস্তা চাপায় মোহাম্মদ শিহাব নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ জানান, সোমবার সকালে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকার মাঠে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিহাব চর ঘোষপুর এলাকার গ্রামের রতন শেখের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন শিহাব। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঠে প্রায় 3 বিঘা গমের জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে গম নষ্টের অভিযোগ উঠেছে।
4-5 দিন পূর্বে ঘাস মারা বিষ প্রয়োগ করার পর সোমবার থেকে গম নষ্ট হচ্ছে বলে নিশ্চিত করেছেন জমির মালিক। জানা গেছে সোনাপুর গ্রামের সাহেব আলীর ছেলে আল আমিন হোসেনের জমিতে 4-5 দিন আগে একই গ্রামের চাঁদ নৌরির ছেলে নরকুল, তার ছেলে শাহাজুল এবং ফয়জুলের ছেলে আব্দুর রাজ্জাক ঘাস মারা বিষ প্রয়োগ করে। প্রথম দিকে বিষয়টি আঁচ করতে না পারলেও সোমবার সকালের দিকে মাঠে গিয়ে গম দেখে বুঝতে পারেন এটিতে ঘাস মারা বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জমির মালিক আলামিন জানান। যেমন আমি এই জমিটা লিজ নিয়েছি, এলাকা 30,000 টাকা বিঘা বছরে। এই যে জমিটায় আমি গম বুনেছি, গম বোনার পরে এই যে গমটা এই যে ভাদালি মারা বীজ দিয়ে পুড়ি দিয়েছে, জায়গায় জায়গায় বীজ পাইয়ে পুড়ে এখনো জায়গায় জায়গায় খালি আছে, সেইগুলো দানা দেখেন। আরে দেখেন ভাদালি পয়সা কি হেজ দেখেন, এই ভাদালি বড় ঘাস পচি ফেলেছে, তাহলে গমে কিভাবে দানা হবে? আর একটা দানাও নেই। জমিটা সাহেব আলীর, আমি আর অফিকুল ভাই লিজ নিয়েছি। 2 বিঘা জমি 60,000 টাকা দিয়েছি। ওই দিন আমার ভাই মারা যায়, একজন খবর পেলাম যে গম পুড়ি দিছে। যে গম এসে 4 দিন পরে এসে দেখছি যে গম একদম পুড়ি দিছে, সবুজ ধ্বংস। এখন ওই জমির পরে শুনছি যে সাহেব আলী আর নূরফলের মামলা জমি। এখন কাগজ দেখাইতে কি, ও তো কাগজ দেখাতে পারলেন, জমিটা আমরা নিজ নিয়েছি। এই জমি নিজ নিয়ে এখন হওয়া গমে যে জাহামা বীজ দিয়ে আমাদের গমটা পুড়ি দিল, এটা দেখেন যে এটা সঠিক কিনা। এটা যখন তো আমরা করছেন, আপনারা দেখে যান, তারপরে যে ব্যবস্থা সেটা করে দিন। বিরোধিতা জমিটা ওরা দীর্ঘদিন ওই জমিটা মামলা চলে। ওরা থানাতে 4বার ওরা কাগজ দেখাইতে পারেনি, তারপরে আর্মির অফিসে কাগজ দেখাইতে পারেনি। জমিটা আমরা চাষ করি, দীর্ঘদিন যাবত চাষ করি। আর্মির অফিসে আমাদের বলেছে জমি তোমরা করোগা, থানাও বলেছে জমি তোমরা করোগা। ওরা কাগজ দেখাইতে পারেনি, প্লাস আমরা জমি চাষ করি দীর্ঘ যাবত। ময়মনসিংহের তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলার আসামি মঞ্জুরুল ও সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাবের মিডিয়া অফিসার জুয়েল চাকমা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে 25 জানুয়ারি বিকেলে লাল মিয়ার সাথে মঞ্জুরুল ও সেলিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে লাল মিয়ার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 27 জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে খোকন মিয়া তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যান্য আসামিদের আটক করতে অভিযান চলছে বলেও জানায় র্যাব। ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে গেছে 2টি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয়। রোববার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত 2টার দিকে ওই বাজারের মুদির দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মুদি দোকান, সার ও কীটনাশকের গুদামসহ দোকান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে যায়। আগুনে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল হাসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, 2013 থেকে 2014 সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামাত, শিবির ও বিএনপির নেতাকর্মীর হত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও ডিসি নাজমুল হাসান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরও বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়াতে আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান। অবিলম্বে নাজমুল হাসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাতক্ষীরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোন পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে মোহাম্মদ নাজিমুদ্দিন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রোববার ভোলা সদর উপজেলাধীন মধ্য বাপ্তা 2 নম্বর ওয়ার্ডে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে ভোলা খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টাফ অফিসার লেফটেন্যান্ট সাব্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলা সদর উপজেলাধীন মধ্যবাপ্তা এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে তল্লাশি করে 2টি দেশীয় অস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র সহ মোহাম্মদ নাজিমুদ্দিনকে আটক করা হয়। জব্দ করা সব আলামত সহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল 2 মার্চ 2025 তারিখ রবিবার বিকাল 5টা হতে রাত 10টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর ভোলায়ের সমন্বয়ে ভোলা সদর উপজেলাধীন বাপ্তা মধ্য বাপ্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় তল্লাশি করে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করা হয়। আটককৃত কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ নাজিমুদ্দিন ভোলা সদর উপজেলাধীন মধ্য বাপ্তা 2 নং ওয়ার্ডের বাসিন্দা। জব্দকৃত সকল আলামত সহ আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলন বিল অধ্যুষিত হওয়ায় কৃষি প্রধান এই অঞ্চলে অর্থকারী ফসল হিসেবে বোরো ধানই একমাত্র ভরসা। চারা রোপণের প্রতিটি কাজ ঠিকমতো হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন চাষিরা। আর কৃষি বিভাগ বলছে বোরো ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের চলন বিল থেকে মোহাম্মদ মইনুল হুসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন মাঠে মাঠে এখন শুরু হয়েছে বোরো ধান রোপণের কাজ। জমির কাদা পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপণ করছেন চাষিরা। কেউ পাওয়ার টিলার দিয়ে জমি প্রস্তুত করছেন, আবার কেউ বীজতলা থেকে চারা তুলছেন। আর কৃষকদের মধ্যে বিভিন্ন গল্প আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে চলছে রোপণের কাজ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এ যেন কৃষকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের তৈরি হয়েছে। এবারে 45 টাকা শতাংশে ধানের চারা লাগাচ্ছেন কৃষি শ্রমিকেরা। তারা খুব লাগায় না, খুব কষ্ট, অনেক শীত, কেদের ভিতরে কাজ করা অনেক কষ্ট। সকালবেলা তো কুয়াশা থাকে, আবার বাতাসের ভিতরে কাজ করা খুব কষ্ট, তারপরে আমরা কাজ করতেছি। কাজ করা খুব কঠিন, এখন কষ্ট করে কাজ করতেছি, শীতে তুলন যায় না। 48 টাকা ডিসিমালতে যে ধান লাগাই আমাদের সে দিন মজুরিতে হয় না, হাজিরা কম, মানে খরচা বেশি, আমাদের আয় অনুযায়ী কাজ করা হয়। প্রচুর কষ্ট, তা বাদেও আমাদের লাগাইতে, আমরা পরিশ্রমী মানুষ, দিন মজুর করে খাই। 45 টাকা ডিসিমালে আমরা ক্ষেত লাগাইতেছি। এই পছন্দ শীতের ভিতরে এই চারা তুলতেছি, তুলে এই চারা খেতে গাই দিয়ে আমরা এই বাচ্চাগারা হাত ধরে সারা বছর ঘরের ধানের ভাত খামো, এই জন্য আমরা এই চারা তুলতেছি শীতের ভিতরে। হাল চাষ থেকে শুরু করে সকল কিছুর দাম বাড়লেও বাড়ে না ধানের দাম। ধান উত্তোলনের প্রথম দিকে ধানের দাম একেবারেই কম থাকে, তাই ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে হতাশায় আছেন কৃষকরা। যে খরচ হয় তাতে আমি খরচ পাই না, এর দাম পাই না, ধানের দাম পাই না। 1 মণ ধানের পিছনে 1300-1400 টাকা খরচ হয়, আবার বেচা নাগাই 1300-1400, তাহলে আমি কিভাবে চলবো? আমরা কৃষকের ধানের ন্যায্য দাম পাইতেছি না। আমরা যখন ধানটা তুলি এখন ধানের দাম কম, এখন আমার কাছে ধান নাই, এখন ধানের দাম বেশি। রোপণ শেষ হলে পরবর্তীতে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি স্থাপন করা হবে। বোরো উৎপাদনে এখনো সারের কোনো সংকট নেই বলে দাবি এই কৃষি কর্মকর্তার। আমাদের 2024-25 অর্থ বছরে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 30,350 হেক্টর এবং অলরেডি ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেছে। অদ্যাবধি হয়েছে 143 হেক্টর জমিতে। তো সিজন শেষে আশা করতেছি আমাদের যে লক্ষ্যমাত্রা 350 হেক্টর অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ, যদি আবহাওয়া সবকিছু অনুকূলে থাকে। এছাড়া চালের উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 1,30,830 মেট্রিক টন। আমাদের যে সকল আধুনিক জাত আছে বোরোর ক্ষেত্রে, যেমন বৃধান 89, বৃধান 92, বৃধান 102, বৃধান 103 এবং 105-এর মতো ভ্যারাইটিও আমরা গিয়ে মাঠে কিন্তু এবার সম্প্রসারণের কাজ চলমান রেখেছি। এছাড়া লাইন, লোগো, পার্চিং সহ যে সকল প্রযুক্তি কর্নার স্থাপন করে কৃষকদের উদ্বুদ্ধ করা, সে কাজটাও করে যাচ্ছে। এই উপজেলায় এবারে 30,350 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,30,830 মেট্রিক টন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার শিবপুরে ৬০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ৪,৫০,০০০ টাকা ব্যয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক মইনুল হোসাইন এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী শাফিউল কবির, চ্যানেল এসের প্রতিনিধি আলমগীর হোসেন, উপজেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিব এন্টারপ্রাইজ। দেশের সব নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জেলা লিগ্যাল এইড অফিস সিনিয়র সহকারী জজ হোসনে বেগম বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার সকালে মধ্যপাড়ায় মাস্টার গেস্ট হাউস হলরুমে এক মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, নারীরা দেশের বোঝা নয়, পুরুষদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে, কিন্তু নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলে প্রতিটি নারীর নানা সমস্যায় মুখোমুখি পড়তে হয় বলেও মন্তব্য করেন তিনি। সভার আয়োজন করেন বেসরকারি সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি। রাজীব সার্ভিসের সকল বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা। সোমবার দুপুরে জামালপুর টাঙ্গাইল সড়কের বাস টার্মিনাল চত্বরে কর্মসূচি পালন করে। জামালপুর ঢাকা সড়কে বাস সার্ভিস সংস্কার এবং দুর্ঘটনা রোধে রাজীব সার্ভিসের বাস বন্ধের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল আবিদ সৌরভ, যুগ্ম আহ্বায়ক আফরিন জানা তাকি ও মুকুল হোসাইন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতিবাদে দুপুর থেকে জামালপুর থেকে বিভিন্ন সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। দুই পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। আমরা গাড়ি চলাচল ভিন্ন ঘটাতে চাই নাই, কিন্তু এখানে যেহেতু রুট ব্যারিকেড, একটা দুর্ঘটনা ঘটে গেলে দেখা যাবে যে এটা আমাদের শ্রমিকরা এবং ছাত্রদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে। সেই ক্ষেত্রে এই বিরোধারণের স্বার্থে আমাদের যাত্রী এবং ড্রাইভার স্টাফদের নিরাপত্তার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। জামালপুর জেলা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন আমরা আপাতত সময়ে আমরা জামালপুর জেলায় বাস মিনি বাস পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। গাড়ি নিরাপত্তা এবং আমাদের স্টাফ নিরাপত্তার স্বার্থে আমরা অস্থায়ীভাবে আমরা জামালপুর জেলা বাস মিনি বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের জামালপুরে বাস চলাচল অস্থায়ীভাবে বন্ধ থাকবে। 64 জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত এবং বাস যে সার্ভিস, জামালপুরের যদি বাস সার্ভিসের কথা বলি, 64 জেলার মধ্যে সবচেয়ে খারাপ বাস সার্ভিস হচ্ছে জামালপুরের বাস সার্ভিস। এবং আপনারা যদি 100 জনগণকে জিজ্ঞাসা করেন যে রাজীব বাসের সার্ভিস কেমন, আমার ধারণা 100 জনই বলবে যে রাজীবের মতো কোনো খারাপ বাস জামালপুরে নাই এবং সারা বাংলাদেশে নাই। কিন্তু সরকার পতন হলেও এই রাজীব বাসের সিন্ডিকেট এতই শক্তিশালী যে তাদেরকে আমরা ভাঙতে পারছি না, এবং আমরা চাচ্ছি ছাত্র সমাজ এবং সাধারণ মানুষকে নিয়ে রাজীবের এই সিন্ডিকেট ভেঙে দিতে। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, দেখা যায় তাদের গাড়িতে ড্রাইভার ব্যতীত আরও কয়েকজন স্টাফ থাকে, তাদেরকেও দিয়েও গাড়ি চালানো হয়। ড্রাইভারের লাইসেন্স থাকলেও প্রত্যেকটা স্টাফের কি লাইসেন্স আছে আমরা কিন্তু তার সম্পর্কে নিশ্চিত নই। আমরা চাই আমাদের জামালপুরের ভালো বাস সার্ভিস আসুক, এবং রাজীব বাস যেহেতু আমাদের জামালপুরের অনেক পুরাতন একটি বাস, তারাও আমাদের ভালো সার্ভিস দেখ, গেটলক সার্ভিস দেখ এবং ফিটনেস সহ গাড়ি আমাদের জামালপুরে তারা প্রোভাইড করে। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।